আজকের আমার বিষয় হচ্ছে বিশ্বের মৃত্তিকা অঞ্চল। এটা হচ্ছে অঞ্চল ও বিশ্ব আঞ্চলিক ধরনের অধ্যায়। আর আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ শুরু করছি। আচ্ছা, শুরুতে জানতে হবে হচ্ছে আমাদের মৃত্তিকা কি। মৃত্তিকা বা মাটি জিনিসটা কি? মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয়, আবহবিকার, বিচূর্ণী ভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না। মাটি ইংরেজি সয়েল। সয়েল শব্দটি ল্যাটিন সোলাম থেকে এসেছে, যার অর্থ ফ্লোর বা মেঝে। বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য। মাটি একটি গতিশীল ও পরিবর্তনশীল প্রাকৃতিক বস্তু। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এ মাটি অম্লিক বা অ্যাসিড জাতীয় হয়। আহ স্বল্প বৃষ্টিপাতযুক্ত মাটি ক্ষারকীয় প্রকৃতির। উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে। উষ্ণ অঞ্চলের মাটিতে বালির পরিমাণ বেশি থাকে। আর্দ্র নিম্নভূমি অঞ্চলে গ্লেই মাটি দেখা যায়। জলাভূমি অঞ্চলে বগ মাটি দেখা যায়। বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এখানে আরো আছে হচ্ছে নিরক্ষীয় ও ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় মাটি সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের সরল বর্গীয় বৃক্ষের অরণ্য পটসল মাটি সৃষ্টি করে। ভূমি অক্ষাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মাটি সৃষ্টি করে। সমভূমি অঞ্চলের মাটি পরিণত সাধারণত, এবং পাহাড়ি অঞ্চলের মাটি সাধারণত অনুর্বর হয়। মাটির উপাদান। মাটির প্রধান উপাদান হচ্ছে চারটি, যেমন হচ্ছে খনিজ বা অজৈব উপাদান, জৈব উপাদান, মাটির বায়ু, মাটির পানি। এখানে তার রেশিও গুলো দেওয়া আছে। খনিজের পরিমাণ হচ্ছে 45%, জৈব উপাদান 5%, মাটির বায়ু 25 এবং মাটির পানি হচ্ছে 25%। এখন মাটির উদ্ভব বা সয়েল জেনেসিস। শিলাস্তরের বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে শিলা থেকে যে পদার্থের সৃষ্টি হয় তা মাটির প্রথম ও প্রধান উপকরণ, যাকে আমরা খনিজ পদার্থ বলে থাকি। এই খনিজ পদার্থগুলো সুদৃঢ়ভাবে সংযোজিত হয়ে শিলার সৃষ্টি করে। খনিজ সৃষ্টিকারী শিলাগুলো মাটির আদি শিলা বলে। এই আদি শিলা থেকে মাটির উৎপত্তি এবং মাটির সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে আবহবিকার বা ওয়েদারিং। আচ্ছা, তারপর হচ্ছে মাটি গঠন প্রক্রিয়া, সয়েল ফর্মিং প্রসেস। মাটি গঠনের দুটি প্রক্রিয়া বা পদ্ধতি পরিলক্ষিত হয়, যার মধ্যে আছে হচ্ছে আবহবিকার প্রক্রিয়া সমূহ বা শিলাক্ষয়। মাটির আরেকটা হচ্ছে হচ্ছে মৌলিক প্রক্রিয়া সমূহ। মাটির স্তরায়ন গঠনে অংশগ্রহণকারী আবহবিকার প্রক্রিয়াগুলো তিন ভাগে সম্পন্ন হয়ে থাকে। এটা হচ্ছে প্রাকৃতিক বা ভৌত আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং হচ্ছে জৈব আবহবিকার। প্রাকৃতিক বা ভৌত বা যান্ত্রিক আবহবিকার। এখন এটার মধ্যে হচ্ছে আবার বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে তাপমাত্রা, পানি, বায়ু। এখন তাপমাত্রার মধ্যে হচ্ছে খনিজ শিলা তাপের কুপরিবাহী বলে তাপমাত্রার হ্রাস বৃদ্ধি জনিত কারণে শিলার উপর নিচের স্তরের মধ্যে একটি প্রাণের সরি আমি এখানে ভুল লিখছি, একটি পীড়নের সৃষ্টি হয়, যা উপরের শিলা স্তর নিচের স্তর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আবার ঊর্ধ্বমধ্য খান এবং হচ্ছে উষ্ণমণ্ডলের, ভুল লিখছি মনে হচ্ছে। আচ্ছা, উষ্ণমণ্ডলের উচ্চ পর্বত অঞ্চলে শিলার ফাটল পথে এবং রন্ধ্রের মধ্যে দিয়ে পানি প্রবেশ করলে তারপরে জমাট বেঁধে বরফে পরিণত হয়। এবং সেক্ষেত্রে আমরা জানি যে বরফ হচ্ছে আয়তনে বৃদ্ধি পায় পানির থেকে, সেজন্য শিলার দেয়ালে একটি প্রচন্ড চাপ সৃষ্টি হয় এবং সেটা প্রসারিত হয়ে মানে আমার যে শিলাখণ্ডটা থাকে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ আমরা যে মরুভূমির ক্ষেত্রে যে উদাহরণটা দেখলাম, যে সেখানে আমাদের আহ শিলা হচ্ছে তাপের কুপরিবাহী। এই জন্য যখন আমরা একটা বড় শিলার উপরের খণ্ডে তাপ লাগবে, তখন আবার নিচের খণ্ড থাকবে হচ্ছে ঠান্ডা। তখন উপরের খণ্ড প্রসারিত হতে চাবে, নিচের খণ্ড আগের অবস্থায় থাকতে চাবে। এই জন্য উপরের খণ্ড প্রসারিত হয়ে সেখানে ফাটলের সৃষ্টি হবে। এবং সেখানে আমরা জানি মাটির মধ্যে দিয়ে পানি প্রবাহিত হয়, সেই পানি প্রবেশ করে এবং পরবর্তীতে যেহেতু মরুভূমিতে রাতের বেলা শীত, প্রচন্ড ঠান্ডা পড়ে, তখন হচ্ছে যে বরফ সৃষ্টি হওয়ার মাধ্যমে আয়তনে বৃদ্ধি পায়। তখন হচ্ছে সেই শিলাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর হচ্ছে পানি। বৃষ্টিবহুল এলাকায় বিশেষত ক্রান্তীয় অঞ্চলে পর্যায়ক্রমে রোদ্দুর বৃষ্টি হলে কলিকরণ প্রক্রিয়ায়
শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বৃষ্টির পানি নরম শিলাস্তরে প্রবেশ করলে শিলাস্থিত খনিজ পদার্থ আয়তনে বৃদ্ধি পায়। পরবর্তীতে রৌদ্র তাপে তা ফেটে যায়। তারপর পাহাড় থেকে ঝর্ণা বা প্রস্রবণের পানি অনবরত পড়তে থাকলে শিলা ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এককে পরিণত হয়। বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে তা বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়, ফলে শিলার দেয়ালে চাপ সৃষ্টি করে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়। প্রাকৃতিক বা ভৌতের মধ্যে আরেকটা হচ্ছে বায়ু প্রবাহ। শুষ্ক বা মরুভূমি অঞ্চলে বায়ু বিচূর্ণী ভবনের প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। অতি অল্প বৃষ্টিপাত ও অত্যধিক তাপমাত্রার কারণে বায়ু প্রবাহ সহজেই বালুকণা ধূলিকণাকে অন্যত্র উড়িয়ে নিয়ে যেতে পারে। অবশ্য বায়ুপ্রবাহ এক্ষেত্রে চলমান প্রক্রিয়া হিসেবে ভবনের শক্তি হিসেবে কাজ করে। বিচূর্ণী ভবন শক্তি হিসেবে কাজ করে হচ্ছে সৌরতাপ। কারণ প্রখর তাপে মৃত্তিকা ফেটে ধূলিকণা ও বায়ু বিশ্লিষ্ট হওয়ার পরই বায়ু শুধু তাদের সরাতে পারে, এভাবে শিলারাশির স্থানান্তর হয়ে থাকে। আচ্ছা, এখন প্রাকৃতিক বা ভৌত আবহবিকার প্রক্রিয়া। এখানে হচ্ছে শিলা এবং খনিজ পদার্থ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে। শিলা এবং খনিজ এর আকার এবং আকৃতি পরিবর্তন করে। শিলার রাসায়নিক গঠনের উপর কোনো প্রভাব পড়ে না, মাটি গঠনে সহায়তা করে। আচ্ছা, রাসায়নিক আবহবিকার ও ক্ষয়। বায়ুমণ্ডলের গ্যাস, বৃষ্টির পানি ও ভূগর্ভস্থ পানির ধারা ভূপৃষ্ঠ শিলার রাসায়নিক পরিবর্তনকে রাসায়নিক আবহবিকার বলে। এই প্রক্রিয়ার মূল শিলা খনিজের অবয়ব আংশিকভাবে বা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। কারণ রাসায়নিক প্রক্রিয়ার আর্দ্রতা এবং বাতাসের উপস্থিতি খুবই প্রয়োজন হয়। তাই মরু এলাকায় রাসায়নিক আবহবিকার খুব একটা কার্যকরী নয়। অপরদিকে আর্দ্র অঞ্চলে অধিক ক্রিয়াশীল। রাসায়নিক আবহবিকার নিম্নে প্রক্রিয়াগুলো সংঘটিত হয়, যেমন হচ্ছে জারণ, কার্বনেশন, পানি বিভাজন বা হাইড্রেশন, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইজেশন। এখন রাসায়নিক আবহবিকার এর ক্রিয়ায় ভারী খনিজ হালকা খনিজে পরিণত হয়। পরিবর্তিত খনিগুলো আকারে ছোট হয়। অধিকতর পরিবহনযোগ্য পদার্থের সৃষ্টি হয়। তারপর হচ্ছে পূর্বের তুলনায় সুস্থিত পদার্থের উদ্ভব হয়। শিলা আয়তনে বৃদ্ধি পায়। শিলা ও খনিজের রাসায়নিক রূপান্তর ঘটে। তারপর জৈবিক আবহবিকার। জীবজগৎ যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রক্রিয়ায় বিচূর্ণী ভবন সংঘটিত করে থাকে। উদ্ভিদের মূল সমূহ মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করে মৃত্তিকার রন্ধ্র ও ফাটল সৃষ্টি করে এবং মৃত্তিকার বাঁধন আলগা হয়ে যায়। পরবর্তীতে ওই ছিদ্রপথে পানি প্রবেশ ও শিলার ভাঙন আরো ত্বরান্বিত হয়। উদ্ভিদ ছাড়াও বিভিন্ন সরীসৃপ প্রাণী মৃত্তিকা স্তরের গর্তের সৃষ্টি করে, যা পরবর্তীতে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলার ভাঙনে সহায়ক হয়। এছাড়াও বর্তমানে মানুষের বিভিন্ন কার্যকলাপ, যেমন বন নিধন, খনিজ আহরণ, পাহাড় কাটা, বোমা ও অন্যান্য বিস্ফোরক এর ব্যবহার ইত্যাদি প্রক্রিয়া পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বিচূর্ণী ভবন ঘটে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে মৃত্তিকার প্রস্থচ্ছেদ গঠন প্রক্রিয়া। অবিভক্ত মাতৃ আহ, অবিভক্ত শিলাসমূহের পরিপূর্ণ উত্তরণের উপর্যুপরি উলম্ব স্তরায়ন মৃত্তিকা পরিলেখ বলে। উলম্ব স্তরায়নকে মৃত্তিকা পরিলেখ বলে। এটা সহজভাবে যদি বলতে যাই, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে নিচের দিকে অবস্থিত শিলাস্তর পর্যন্ত মাটির বিভিন্ন ধর্ম ও বৈশিষ্ট্য সম্পন্ন স্তরে সাজানো অবস্থা বা অনুক্রমকে মৃত্তিকার পার্শ্বচিত্র বা মৃত্তিকা পরিলেখ বলা হয়। বিজ্ঞানী ডকোচেভ নামে একজন মৃত্তিকা বিজ্ঞানী সর্বপ্রথম মৃত্তিকার পরিলেখ এর কথা বলেন। ভূত্বকের মধ্য দিয়ে উলম্বভাবে একটি প্রস্থচ্ছেদ তা উলম্বভাবে প্রস্থচ্ছেদ তা কতগুলো সুস্পষ্ট স্তর বিভক্তি দেখা যাবে, যাদের বিভিন্ন স্তরের রং, বুনন এবং ও আসলে বিভিন্ন পার্থক্য দেখা যায়। আচ্ছা, মানে মাটির স্তরে স্তরে বিভিন্ন পার্থক্য দেখা যায়, এবং এই পার্থক্যগুলার যে উলম্ব চিত্র সেটাই হচ্ছে মৃত্তিকার পার্শ্বচিত্র। এখন একটি আদর্শ মৃত্তিকার পার্শ্বচিত্রকে বোঝানোর জন্য এবিসি তিনটি অক্ষর দিয়ে বোঝানো হয়। এখন অনুভূমিক স্তর নামে অভিহিত করা হয়, যেটা হচ্ছে যেখানে আমার কারণ এই স্তরে হচ্ছে খনিজ পদার্থ পরিশ্রুত হয় এবং ধৌত প্রক্রিয়ায় ঠিক নিচের অবস্থিত বি স্তরে গিয়ে জমা হয়, যা সঞ্চয় স্তর নামে পরিচিত। পরবর্তী এই দুটি স্তরকে একত্রে বলা হয় হচ্ছে সোলাম, এবং সি স্তরটি হচ্ছে মৃত্তিকা নামে পরিচিত। অর্থাৎ আমার এখানে হচ্ছে উপরে যে দেখতে পাচ্ছি যে চিত্রের মধ্যে, এ স্তরের নাম হচ্ছে এলুভিয়েশন অঞ্চল, বি স্তরের নাম হচ্ছে আমার ইলুভিয়েশন অঞ্চল, এবং সি স্তরের নাম হচ্ছে আন্তঃমৃত্তিকা। এখন এই সবার উপরে থাকে হচ্ছে এ নট। তার মানে এ নটের
এই পুরো এটাই হচ্ছে আমার ভূপৃষ্ঠের সব থেকে উপরের স্তর। তো যখন বৃষ্টি পড়ে বা পানি প্রবাহিত হয় তখন হচ্ছে আমার এই স্তর থেকে পানিগুলো চুইয়ে চুইয়ে নিচে যায়, অর্থাৎ সেখান থেকে খনিজ দ্রব্য বা বিভিন্ন রাসায়নিক উপাদান ধুয়ে বা সেটা হচ্ছে নিচের স্তর অর্থাৎ বি স্তরে গিয়ে জমা হয়। এজন্য হচ্ছে যেহেতু এ স্তর থেকে ধুয়ে যায় এজন্য এ স্তরের নাম দেওয়া হয়েছে হচ্ছে এলুভিয়েশন অঞ্চল, এবং বি স্তরের নাম দেওয়া হয়েছে ইলুভিয়েশন অঞ্চল বা সঞ্চয় স্তর। এখন মৃত্তিকা পরিলেখ এর ভূমিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য। মৃত্তিকা পরিলেখ এর প্রতিটি স্তরে নিম্নলিখিত ভূমিরূপ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, যেমন হচ্ছে বর্ণ, বুনট, পরিলেখ এর গঠন, মাটির দৃঢ়তা। এখন মৃত্তিকা গঠনের মৌলিক প্রক্রিয়া সমূহ: মাটি উৎপত্তিতে আবহবিকারের পরবর্তী ক্ষেত্রে মাটির স্তরগুলো উন্নতকরণের নিচের বিভিন্ন মৌলিক প্রক্রিয়াগুলো কার্যকরী ভূমিকা পালন করে, যেমন জৈবকরণ বা হিউমিফিকেশন, ধৌতকরণ বা ইলুভিয়েশন, তারপর হচ্ছে সঞ্চয়ন বা এলুভিয়েশন, এবং খনিজীকরণ বা মিনারেলাইজেশন। জৈবকরণ বা হিউমিফিকেশন: মাটির উপরের স্তর অর্থাৎ এ স্তরে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ অবশেষের সঞ্চয় স্থিতি, যাদের দ্বারা পচনের ফলে যে বিয়োজিত পদার্থে পরিণত হয়, যার কিছু অংশ অস্থায়ী জৈব যৌগ এবং কিছু অংশ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে কালো বর্ণ বিশিষ্ট জৈব পদার্থ সৃষ্টি করে, যাকে বলে হচ্ছে হিউমাস। এই হিউমাস গঠনের প্রক্রিয়াকেই জৈবকরণ বলে। অবস্থার প্রেক্ষিতে জৈবকরণ প্রক্রিয়া চার ভাগে ভাগ করা যায়, যথা হচ্ছে অম্ল জৈবকরণ, অবায়ুজীবী জৈবকরণ, আর্দ্রক্রান্তীয় অঞ্চলের জৈবকরণ এবং মরুপায় অঞ্চলের জৈবকরণ। তারপর হচ্ছে ধৌতকরণ বা সঞ্চয়ন প্রক্রিয়া: মাটির উপরের স্তর বা এ স্তরের খনিজ এবং জৈব পদার্থ সরাসরি নিচের দিকে পরিশ্রুত হয়ে কিছু সংখ্যক অস্থায়ী রাসায়নিক পদার্থ উপরের স্তর থেকে স্থানান্তর হয়। মাটির সংস্থানের এরূপ স্থানান্তর প্রক্রিয়াকে ধৌতকরণ বা এলোভিয়েশন প্রক্রিয়া বলে। এখন ধৌতকর বস্তু সমূহ নিচের স্তরে নিচের যে স্তরে সঞ্চিত থাকে সেই সঞ্চিত স্তরকে বলা হয় ইলুভিয়াল লেয়ার বা বিস্তর বলে। এখন এই ধৌতকরণ স্তর থেকে সঞ্চিত স্তরে বস্তু সমূহের এই চলন প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সঞ্চয়ন প্রক্রিয়া। খনিজীকরণ বা মিনারেলাইজেশন: জৈব পদার্থ ভেঙে খনিজ পদার্থ পৃথক হয় যে প্রক্রিয়ায়, তাকে বলা হয় খনিজীকরণ। আবার জৈব পদার্থ থেকে উৎপন্ন প্রোটিন ভেঙে প্রথমে সালফার, এবং সালফার থেকে পানির সহযোগে সালফিউরিক অ্যাসিড এবং ফসফরাস থেকে ফসফেট উৎপন্ন হয়। এসব খনি তথা উদ্ভিদের পুষ্টি যোগায়। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এরকম হাজারো উদাহরণ আছে যে মাটির ভিতরে প্রতিনিয়ত এইসব বিক্রিয়াগুলো চলতেছে এবং এগুলোর মাধ্যমে আমাদের জীবজগৎ চলমান রয়েছে। তারপর হচ্ছে মাটি গঠনে প্রভাব বিস্তারকারী নিয়ামক। সর্বপ্রথম রুশ বিজ্ঞানী ডকুচেভ মাটি গঠনে প্রভাব বিস্তারকারী নিয়ামক হিসেবে জলবায়ু, উৎস পদার্থ, অণুজীব বিবেচনা করেন। একই সময় মাটি বিজ্ঞানী জেনি গবেষণার মাধ্যমে লক্ষ্য করেন যে মৃত্তিকা সৃষ্টিতে ভূমিরূপের এক বিশেষ ভূমিকা রয়েছে। সুতরাং মাটি গঠনের প্রভাবক বা নিয়ন্ত্রণকারী মূল উপাদানগুলো হচ্ছে জলবায়ু, অণুজীব, উৎস পদার্থ, ভূমিরূপ, সময়। মাটি গঠনে প্রভাব বিস্তারকারী নিয়ামক। বিজ্ঞানী মাটি বিজ্ঞানী জোফে নিয়ম গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে সক্রিয় বা মুখ্য উপাদান, আরেকটা হচ্ছে পরোক্ষ বা গৌণ উপাদান। সক্রিয় বা মুখ্য উপাদান হচ্ছে মাটি গঠনে যে উপাদানগুলো সরাসরি শক্তি সরবরাহ করে সে উপাদানগুলোকে সক্রিয় নিয়ন্ত্রক বলে, যেমন হচ্ছে জলবায়ু। জলবায়ুর মধ্যে আছে বৃষ্টিপাত, উষ্ণতা বা তাপমাত্রা এবং বায়ু প্রবাহ। আহ তারপর হচ্ছে অণুজীব উম, হচ্ছে গুরুত্বপূর্ণ সক্রিয় নিয়ন্ত্রক। পরোক্ষ বা গৌণ নিয়ন্ত্রক: মাটি গঠনে যে উপাদান বা উৎসগুলো মাটির ভর এবং অবস্থাগত বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে সেগুলোকে পরোক্ষ নিয়ন্ত্রক বলে। মাতৃশিলা বা উৎস পদার্থ, ভূমিরূপ এবং এবং সময়, এই তিনটি হচ্ছে গৌণ বা পরোক্ষ নিয়ন্ত্রক। মাটি গঠনে প্রভাব বিস্তারকারী নিয়ামক: বিজ্ঞানী মোহর মাটি সৃষ্টিতে সময় এর প্রভাবকে পাঁচটি ধাপে বিভক্ত করেন। প্রথম হচ্ছে প্রারম্ভিক পর্যায়: অতি পরিণত মাটি, আদি শিলার পরিবর্তন শুরু হয়নি, এটা হচ্ছে আগের পর্যায়ে, মানে একদম শুরুর পর্যায়ে। তারপর হচ্ছে তরুণ পর্যায়ে, মাটিতে প্রাথমিক খনিজের প্রাধান্য থাকে। তারপর হচ্ছে যৌবন পর্যায়ে, মাটিতে গৌণ খনিজ বেশি থাকে। তারপর অন্তিম যৌবন পর্যায়ে হচ্ছে মাটিতে বিয়োজিত খনিজের প্রাধান্য থাকে। পরিণত মাটি: মাটি সৃষ্টির প্রক্রিয়া সমাপ্ত মাটির পরিলেখ এর প্রতিটি স্তরে সুস্পষ্ট অবস্থান দেখা যায়। তারপর হচ্ছে বিজ্ঞানী মোহ এর বিশ্লেষণ অনুসারে মাটি সৃষ্টির ধাপসমূহ হয়, যেখানে চিত্রের মধ্যে দেখানো হয়েছে।
আচ্ছা, তারপর হচ্ছে পেডলোফার এবং পেডোকেল মৃত্তিকার পার্থক্য। এটা আমি পুরাটাই বই থেকে তুলে দিছি, কারণ এখানে আর এক্সট্রা বর্ণনা করার মতো কিছু নাই। তারপর হচ্ছে আঞ্চলিক এবং অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য, পরিণত মৃত্তিকা ও অপরিণত মৃত্তিকার পার্থক্য, তারপর এলোভিয়েশন এবং ইলুভিয়েশন প্রক্রিয়ার পার্থক্য, যেটা আমরা একটু আগে পড়লাম সেটা এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। তারপর মৃত্তিকার এ এবং বি স্তরের মধ্যে পার্থক্য, এটা অনেকটাই হচ্ছে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য মতো সেম, কারণ দুইটা একই জিনিস। তারপর হচ্ছে ডকুচেপ কর্তৃক মাটি অঞ্চলের শ্রেণী বিভাগ। ডকুচেপ মাটিকে প্রাকৃতিক বস্তু হিসেবে চিহ্নিত করে মাটির গঠনগত চরিত্র ও জলবায়ুর পরিবর্তন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেন। যেমন হচ্ছে স্বাভাবিক মাটি, পরিবর্তনশীল মাটি এবং অস্বাভাবিক মাটি। এখন সিএফ মার বোর্ড কর্তৃক হচ্ছে আহ, আচ্ছা এখানে ভুল লেখা আছে, সিএফ তারপর হচ্ছে মার বোর্ড দুইজন, সিএফ না ঠিকই আছে, সিএফ মারবোর্ড কর্তৃক মাটির বিভিন্ন বর্গ এবং উপবর্গ, এটা এটাও বই থেকে তুলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে জে থর্প এবং জিডি স্মিথের মাটির বর্গ, উপবর্গ এবং সুবৃহৎ ছায়াসমূহ। এরপর হচ্ছে ইউএসডিএ টকজোনমিক বা নতুন কম্প্রিহেন্সিভ বা সেভেন অ্যাপ্রক্সিমেট পদ্ধতিতে মাটির শ্রেণীকরণ, এটা হচ্ছে মাটির শ্রেণীকরণ প্রক্রিয়া যেটা সর্বজন স্বীকৃত। সেখানে ধাপ এক হচ্ছে বর্গজা মাটির পার্শ্ব চিত্রের বৈশিষ্ট্য অনুসারে ভাগ করা হয়েছে। তারপর ধাপ দুই হচ্ছে উপবর্গ, যা প্রধানত আর্দ্রতা ও তাপমাত্রার পার্থক্য এবং মাটি পরিবেশের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। তারপর ধাপ তিন, সেটা হচ্ছে বৃহৎ শাখা, যা অনুভূমিক খরিত কর্দম কণা, লৌহের যৌগ হিউমাস এর উপস্থিতি, ভূত্বকের পরিলক্ষ, এর বর্ণ, উৎপত্তি এবং চাষাবাদের প্রভাব অনুসারে বিভক্ত করা হয়েছে। তারপর ধাপ চার, উপশাখা, যা মাটির গুণাবলীর বিভিন্ন মাত্রা অনুসারে বিভক্ত করা হয়েছে। ধাপ পাঁচ, গোত্র, যা মাটির মৌলিক ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হয়েছে। তারপর সিরিজ বা ক্রম, যা সহজে দর্শনযোগ্য বা পরিমাপযোগ্য ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হয়েছে। তারপর ধাপ সাত হচ্ছে ফেজ বা পর্যায়, যা মাটির উপরের স্তরের বুনট, ঢাল, লবণাক্ত ভূমিক্ষয়ের ভিত্তিতে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, এই ধাপগুলোর মাধ্যমে আমরা পাই যে উপরোক্ত ধাপগুলোর মাধ্যমে সমগ্র বিশ্বের মাটিকে ক্লাসিফাইড করা হয়েছে, যেটা হচ্ছে 11টি উপবর্গ, 53টি প্রধান শাখা, আর না ভুল বললাম, বর্গ হচ্ছে 11টি, উপবর্গ হচ্ছে 53টি, প্রধান শাখা 230টি, এবং মাটির গোষ্ঠী রয়েছে 6600টি। তো এখানেই শেষ। আজকে হচ্ছে অঞ্চল ও বিশ্ব আঞ্চলিক ধরন 1004-এর। আর আজকে আলোচনার বিষয় ছিল হচ্ছে মৃত্তিকা ও অঞ্চলের ধরন। আর আমি আজকে আলোচনা করব হচ্ছে জলবায়ু ভিত্তিক মাটি অঞ্চলের শ্রেণীবিভাগ। আমি মাঝারুল কবির। আচ্ছা, তো প্রথমেই আসি হচ্ছে জলবায়ু ভিত্তিক মাটি। এখন বিভিন্ন প্রকার জলবায়ুতে উদ্ভিদ বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ মাটির সৃষ্টি করে। যেমন আর্দ্র, শুষ্কপ্রায় এবং মরু অঞ্চলের মাটির প্রত্যেকটি ভিন্ন প্রকৃতির। একইভাবে ক্রান্তীয় আর্দ্র অঞ্চলের মাটি নাতিশীতোষ্ণ আর্দ্র অঞ্চলের মাটি থেকে স্বতন্ত্র। সুতরাং জলবায়ু ও উদ্ভিদ ভৌগোলিকভাবে মেরু থেকে অক্ষাংশ পর্যন্ত মাটি ধরনের ভিন্নতা সৃষ্টি করে। অতএব জলবায়ু কর্তৃক প্রবাহিত হয়ে যে মাটির সৃষ্টি হয় তাকে জলবায়ু জনিত বা বলয়িত বা মন্ডলীয় মাটি বলে। আচ্ছা, এখন জলবায়ু জনিত বা বলয়িত বর্গের মাটি। এখন জলবায়ুর ভিন্নতা অনুসারে বলয়িত বর্গের মাটিকে 5টি উপবর্গে বিভক্ত করা হয়েছে। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মাটি, ঋতু বিশেষ বৃষ্টিপাত বিশিষ্ট নাতিশীতোষ্ণ অঞ্চলের মাটি, শুষ্ক জলবায়ু অঞ্চলের মাটি, উষ্ণমণ্ডলের মাটি, হিমমণ্ডলের মাটি। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে প্রথমে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মাটি। এখন উত্তর ও দক্ষিণ গোলার্ধের 23.50 ডিগ্রি থেকে 66.50 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মাটিকে নাতিশীতোষ্ণ অঞ্চলের মাটি বলে। এই মাটি বলয়িত বর্গের একটি উপবর্গ। এই উপবর্গের মাটিকে আবার 5টি শাখায় বিভক্ত করা হয়েছে। 1 নম্বরে আছে হচ্ছে পঁচডল মাটি, 2 হচ্ছে ধূসর পঁচডল মাটি, 3 হচ্ছে ধূসর বাদামি বর্ণের পঁচডল মাটি, পটজল মাটি, অ্যান্ড 4 হচ্ছে বাদামি বর্ণের পটজল মাটি এবং লালচে হলুদ বর্ণের পটজল মাটি। আচ্ছা, এখন আমরা 1 নম্বরে আসি। 1 নম্বর হচ্ছে পটজল মাটি। অবস্থান: পটজল মাটি বলয়িত বর্গের অন্তর্গত। তুন্দ্রা মাটি অঞ্চলের দক্ষিণ আর্দ্রপ্রায় সুমেরু অঞ্চলের সরলবর্গীয় বৃক্ষের অরণ্যে এই মাটি গড়ে উঠেছে।
সাইবেরিয়া ও কানাডার উত্তরাংশে এই মাটি অধিক দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো বৈশিষ্ট্যের যদি আসি তাহলে হচ্ছে এইটা হচ্ছে মানে অন্তঃস্তরে আর কি উপরের দিকটা আম্লিক কিন্তু ভিতর দিকটা হচ্ছে সাদা ও ধূসর বর্ণের। আহ এখন পসডর হচ্ছে একটি রাশিয়ান শব্দ যার অর্থ হচ্ছে ছাই রং। তো যেহেতু এর উপর ভাগটা অনেকটা ধূসর বর্ণের তাই একে আর কি মানে ছাই রং হিসাবে একে আর কি ওই পটজল নামকরণ দেওয়া হয়েছে। তো এর উপরের স্তরে আছে হচ্ছে মানে এ স্তরে আছে হচ্ছে জৈব পদার্থ ও সিলিকা সমৃদ্ধ। বি স্তরে লৌহ ও অ্যালুমিনিয়ামের সঞ্চয় দেখা যায়। সি স্তরে একটি হচ্ছে সি স্তরটা মূল মূল উপকরণ দ্বারা গঠিত এবং বি স্তর থেকে অনেক সূক্ষ্ম বর্ণের। আর এই মাটিগুলি একদমই হচ্ছে কৃষি কাজের জন্য উপযোগী নয়, তবে সার প্রয়োগে গম, ভুট্টা, আলু ইত্যাদি চাষ করা যায়। আচ্ছা, দ্বিতীয়তে আসি হচ্ছে ধূসর পলল মাটি। এখন অবস্থান হচ্ছে বলয়িত বর্গের এবং বৃক্ষ সমৃদ্ধ অঞ্চলের হালকা বর্ণের পটজলে পরিণত মাটি। শীতল প্রায় আর্দ্র থেকে স্বল্প শুষ্ক অঞ্চলে এই মাটি দেখা যায়। আচ্ছা, তো এই বৈশিষ্ট্য, স্তরায়ন আর হচ্ছে কৃষি যোগ্যতা এইসব একটু কাইন্ডলি তোমরা আর কি দেখে নিও, কারণ এসব পড়তে গেলে অনেক বেশি সময় লাগবে। এটাই হচ্ছে 3 নাম্বার, আমার নাম্বারিং এ ভুল হয়েছে। এটাই হচ্ছে বাদামি পটজল মাটি। হ্যাঁ, তো এই মাটিটা হচ্ছে আর কি বলয়িত বর্গের উপবর্গ বৃক্ষ সমৃদ্ধ অঞ্চলে হালকা ধূসর পটজল পরিণত মাটি। এইরূপ মাটি শীতলতর নাতিশীতোষ্ণ বৃক্ষ সমৃদ্ধ পর্ণমোচী ও সরলবর্গীয় মিশ্র বনভূমি দেখতে পাওয়া যায়। উত্তর পশ্চিম ইউরোপ ও দক্ষিণ আফ্রিকায় এবং উত্তর চীনে এই ধরনের মাটি দেখতে পাওয়া যায়। আর হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নাম্বারে হচ্ছে ধূসর বাদামি পটজল মাটি। এর অবস্থানটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃহৎ পত্রযুক্ত পর্ণমোচী বৃক্ষের অরণ্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশ, দক্ষিণ আফ্রিকা এবং উত্তর চীনে এই মাটিটার কি দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো 5 নাম্বারে হচ্ছে লালচে হলদে পটজল মাটি। এই মাটি আর্দ্র নাতিশীতোষ্ণ থেকে বিষুবীয় অঞ্চলে মোচাকৃতি ও পর্ণমোচী বৃক্ষের মিশ্র অরণ্যে দেখতে পাওয়া যায়। আর হচ্ছে এরপরে, আচ্ছা, তো বৈশিষ্ট্য, স্তরায়ন, কৃষি যোগ্যতা এসব একটু কাইন্ডলি তোমরা দেখে নিও। আর খ হচ্ছে তোমার ঋতু বিশেষে বৃষ্টিপাত বিশিষ্ট নাতিশীতোষ্ণ অঞ্চলের মাটি। এখন স্বল্প শুষ্ক প্রায় আর্দ্র ও আর্দ্রতৃণ ভূমি অঞ্চলে গাঢ় বর্ণের মাটি দেখা যায়। এটি বলয়িত বর্গের একটি উপবর্গ যার 5টি বৃহৎ শাখা রয়েছে। 1 নম্বরে হচ্ছে চেস্টনাট মাটি, লালচে চেস্টনাট মাটি, সারনোজেম মাটি, প্রেইরি মাটি এবং লালচে প্রেইরি মাটি। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে প্রথমে চেস্টনাট ও বাদামি মাটি। এ মাটি বলয়িত বর্গের অন্তর্গত এবং নাতিশীতোষ্ণ থেকে শীতপ্রধান অঞ্চলের শুষ্ক, স্বল্প শুষ্ক, স্বল্প আর্দ্র ও আর্দ্র তৃণভূমিতে গাঢ় বর্ণের চেস্টনাট মাটির সৃষ্টি হয়। আর এ ধরনের মাটি মধ্য এশিয়া, ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাংশে দেখতে পাওয়া যায়। 2 নম্বরে আছে হচ্ছে লালচে চেস্টনাট মাটি। লালচে চেস্টনাট মাটি বলয়িত বর্গের অন্তর্গত এবং স্বল্প শুষ্ক প্রায় আর্দ্র ও তৃণভূমির গাঢ় বর্ণের মাটি। লালচে চেস্টনাট ও চেস্টনাট বাদামি মাটি একই অঞ্চলে দেখতে পাওয়া যায়। 3 নম্বরে হচ্ছে সারনোজের মাটি। এ মাটি বলয় বর্গের এবং উপবর্গ স্বল্প শুষ্ক এবং আর্দ্র ও আর্দ্র তৃণভূমি গাঢ় বর্ণের মাটি। তৃণভূমিযুক্ত অঞ্চলের অপেক্ষাকৃত অধিক বৃষ্টিপাতযুক্ত স্থানসমূহে এরূপ মাটি দেখতে পাওয়া যায়। এটি স্টেপ অঞ্চলের বিখ্যাত কৃষ্ণ ও কালো মাটি বা কালো মাটি অঞ্চল। রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, মধ্য চীনের উত্তরাংশ, ভারতের দক্ষিণাত্যের কৃষ্ণমাটি অঞ্চল, কানাডার কালো মাটি, সুদান, দক্ষিণ আমেরিকা ও পূর্ব অস্ট্রেলিয়ার কালো মাটি সারনজেম মাটির অন্তর্গত। 4 নম্বরে হচ্ছে প্রেরি মাটি। এটি বলয়িত বর্গ এবং উপবর্গ হলো স্বল্প শুষ্ক প্রায় আর্দ্র ও আর্দ্র তৃণভূমি গাঢ় বর্ণের মাটি। এটি আর্দ্র নাতিশীতোষ্ণ ও ঠান্ডা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ, আর্জেন্টিনা, ব্রাজিল, আফ্রিকার কোনো কোনো অংশ জুড়ে এই মাটি বিস্তৃত। এরপরে আসি হচ্ছে লালচে প্রেরি মাটি। এই মাটি বলয়িত বর্গের উপবর্গ স্বল্প শুষ্ক প্রায় আর্দ্র ও আর্দ্র তৃণভূমি নাতিশীতোষ্ণ ও বিষুব অঞ্চলে এই মাটি দেখতে পাওয়া যায়। আর এরপরে হচ্ছে আমরা চলে আসতেছি শুষ্ক জলবায়ু অঞ্চলের মাটিতে। এই মাটিগুলোর হচ্ছে 6টা ভাগ। আচ্ছা, তো 1 নম্বরে হচ্ছে মরুমাটি, লাল মরুমাটি, সিরোজেম মাটি। 4 নম্বরে হচ্ছে বাদামি মাটি। 5 নম্বরে হচ্ছে লালচে বাদামি মাটি। 6 নম্বর হচ্ছে ধূসর মরুমাটি। আচ্ছা, 1 নম্বর মরুমাটি এর অবস্থান হচ্ছে মরুমাটি বলতে আমরা সাধারণত এই যে মরুভূমি মরুভূমি একটা ফিল আছে তো। এটা হচ্ছে ওই যে সাহারা, চীনের গোবি, ভারত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে
মধ্য এশিয়া, পশ্চিম। আচ্ছা, তো মরুমাটির আমি কিছুক্ষণ আগে বলছি। তো এইসব আসলে হলো ওই মরুভূমি এলাকাগুলোতে সাধারণত দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসতেছি হচ্ছে লাল মরুমাটিতে। নাতিশীতোষ্ণ অঞ্চলের অপেক্ষাকৃত উষ্ণ অংশে থেকে শুরু করে ক্রান্তীয় অঞ্চলে এরূপ মাটি দেখতে পাওয়া যায়। আরব, রাজস্থান, তুর্কিস্তান ইত্যাদি অঞ্চলে এই মাটি পাওয়া যায়। তারপরে আসি হচ্ছে আমরা সিরজেম মাটি। নাতিশীতোষ্ণ থেকে শীত প্রধান স্বল্প শুদ্ধ যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 20 থেকে 27 ইঞ্চি, সেসব অঞ্চলে এ মাটি দেখতে দেখা যায়। মূলত এ মাটি শুষ্ক অঞ্চলেরই হালকা বর্ণের মাটি। এ মাটি মরুমাটির ন্যায় মধ্য এশিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে, দক্ষিণ আমেরিকার আটাকামা, আফ্রিকার কালাহারি ইত্যাদি অঞ্চলে এই মাটি পাওয়া যায়। 4 নম্বরে আসছে হচ্ছে বাদামি মাটি। শুষ্ক প্রায় নাতিশীতোষ্ণ থেকে শীত প্রধান অঞ্চলে হালকা বর্ণের বাদামি মাটি দেখা যায়। এ ধরনের মাটি মধ্য এশিয়া, ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাংশে বিদ্যমান। এরপরে হচ্ছে লালচে বাদামি। এই মাটি স্বল্প শুষ্ক ও শুষ্ক নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ অঞ্চলে বিদ্যমান। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে ঋতু বিশেষে। ও আচ্ছা, এরপরে ধূসর মাটি আছে, সরি। আচ্ছা, ধূসর মাটি। নাতিশীতোষ্ণ থেকে ক্রান্তীয় শুষ্ক এলাকায় এ মাটি দেখতে পাওয়া যায়। দক্ষিণ পশ্চিম এশিয়ার আরব মরুভূমি, এশিয়ার থর মরুভূমি, মধ্য এশিয়ার তাকলামাকান ও গোবি মরুভূমিতে, উত্তর আমেরিকার সেনোরান মরুভূমিতে এবং অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিম ভাগের বৃহৎ মরুভূমিতে এ মাটি পাওয়া যায়। এরপরে আমরা চলে আসবো হচ্ছে উষ্ণমণ্ডলের মাটি। 0 ডিগ্রি থেকে 23.50 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত উষ্ণমণ্ডলের মাটির অন্তর্গত। এটি বলয়িত বর্গের অন্তর্গত এবং উপবর্গ হচ্ছে মানে উষ্ণমণ্ডলের বৃষ্টিবহুল মাটিকে সাধারণত এই 3টি সুবৃহৎ শাখায় বিভক্ত করা হয়েছে। এটা হচ্ছে, এক হচ্ছে ল্যাটেরাইট মাটি, লালচে বাদামি ল্যাটেরাইট মাটি, এবং 3 হচ্ছে হলদে বাদামি ল্যাটেরাইট মাটি। আচ্ছা, ল্যাটেরাইট মাটি এটা হচ্ছে 1807 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বোকানন বোকানন মালাবারে সর্বপ্রথম এ মাটির অবস্থান চিহ্নিত করেন। তিনি এর নামকরণ করেন ল্যাটেরাইট। এটি লাল থেকে হলদে বর্ণের সেস্কিউ অক্সাইড পূর্ণ অত্যন্ত ক্ষয়প্রাপ্ত কর্দম কণিকা সমৃদ্ধ মাটি। এই মাটি সাধারণত বিষুবীয় অঞ্চল এবং তার আশেপাশের দেশগুলোতে দেখা যায়। এছাড়া আন্তঃক্রান্তীয় অঞ্চলে অনুকূল অবস্থায় দক্ষিণ ও মধ্য আমেরিকা, মধ্য ও উত্তর আফ্রিকা, ভারতের উপদ্বীপীয় মালভূমি ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ল্যাটেরাইট মাটি অঞ্চলভেদে দেখা যায়। ল্যাটেরাইট মাটি অঞ্চল দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ল্যাটেরাইট মাটি সম্পর্কে আর কি একদম লাস্টের দিকে অনেক মানে বিস্তারিত আলোচনা করা আছে বইয়ে। তো আচ্ছা, আমরা এখন সেকেন্ডে চলে যাই। এখন মানে 2 আর 3 একসাথে আছে। লালচে ও হলুদ বর্ণের ল্যাটেরাইট মাটি। এটা হচ্ছে বর্গ বলয়িত এবং উপবর্গ উষ্ণমণ্ডলের মাটি। এ জাতীয় মাটি পটজল এবং ল্যাটেরাইট ও লোহিত মাটির মধ্যবর্তী অঞ্চলসমূহে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে পরিলক্ষিত হয়। ফলে এ মাটিতে পটজল ও লোহিত মাটির উভয়ের কিছু কিছু গুণাগুণ লক্ষ্য করা যায়। এরপরে আমরা আসি হচ্ছে হিমমন্ডলের মাটিতে। এই মাটি 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এটি বলয়িত বর্গের মাটি এবং উপবর্গ হচ্ছে হিমমন্ডলের একটি মাটি। সুবৃহৎ শাখা হচ্ছে একটি তুন্দ্রা মাটি। এখন আমার আলোচনা মোটামুটি এখান থেকেই শেষ। তুন্দ্রা মাটি থেকে আলোচনা করবে হচ্ছে মাসুদ। তো সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে মৃত্তিকার শ্রেণীবিভাগ ও অঞ্চলায়ন। যেখানে কবির শেষ করছে ওটা হচ্ছে যে তুন্দ্রা মাটি একটা অংশ। আমি ওখান থেকে শুরু করব, তবে আমি একটু ফার্স্ট টু লাস্ট আমি একটু সামারি করে আবার যাচ্ছি। আমি মাসুদ মোল্লা, টিম স্কোয়াড্রনের মেম্বার, আজকে রিকারিং মেম্বার হিসেবে আছি 3-4 মাসে। আজকে আমি প্রথমে বিষয়বস্তু যে বইগুলো থেকে নিয়েছি, এটা হচ্ছে পৃথিবীর আঞ্চলিক ধরন, আবু তাহার বই, আর অঞ্চল ও বিশ্ব আঞ্চলিক ধরন, মোহাম্মদ বাহাদুর হোসেন ভুঁইয়া স্যারের বই। আচ্ছা, মৃত্তিকার শ্রেণীবিভাগ ও অঞ্চলায়ন, এটা একটু রিডিং পরে আমি বুঝিয়ে দিব। মৃত্তিকার উপাদান ও সৃজন প্রক্রিয়া লক্ষ্য করলে এটা সহজে অনুমেয় যে মৃত্তিকার শ্রেণীবিভাগ করা সহজসাধ্য নয়। মৃত্তিকার বৈশিষ্ট্য নির্ভর করে জলবায়ু, উদ্ভিজ্জ শিলাস্তর, ভূপ্রকৃতি, নতিমাত্রা নতিমাত্রা মিন্স গ্রেডিয়েন্ট প্রভৃতি বিভিন্নধর্মী বিষয়ের উপর, যেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা ও সংগৃহীত তথ্যের সমন্বয় করা বেশ জটিল কাজ। মৃত্তিকা সম্পর্কে আধুনিক গবেষকদের পথিকৃত হচ্ছেন জনৈক রুশ ভূতাত্ত্বিক দুকুইচেভ। বানানটা একটু দেখে নিও, এটা আসলে রাশিয়ান ভাষা, একটু টাফ, তো তাই একটা বলে আসলে লেখে আরেকটা।
লুকুইচেভ 1882 থেকে 1900 সালের মধ্যে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মৃত্তিকা সম্পর্কে ব্যাপক গবেষণা করেন। তিনি এই মত ব্যক্ত করেন যে মৃত্তিকা একটি স্বতন্ত্র প্রপঞ্চ, প্রপঞ্চ মিন্স ফেনোমেনা বা ঘটনা, যার বৈশিষ্ট্য জলবায়ু ও উদ্ভিজ্জের দ্বারা নির্ধারিত হয়ে থাকে। লুকুইচেভের অনুসারী কেডি গ্রিনকা মৃত্তিকায় স্তর ও নিগন্তবৃত্তের বিষয়, নিগন্তবৃত্ত না, এখানে আমার বানান ভুল হয়েছে, দিগন্তবৃত্তের হবে, দিগন্তবৃত্তের বিষয় উন্মোচন করে। আমি করতাম যে নিগন্ত বৃত্ত কি, এটা আবার নতুন কোনো টার্ম নাকি? না না, নতুন না, একটু ভুল হয়েছে, এটা দিগন্তবৃত্ত, আমার স্পেলিং মিস্টেক, সরি। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্তিকা বিষয়ে বিস্তারিত অবদান রাখেন সিএফ মারবুত। মারবুত এখানে একটু বানান ভুল হয়েছে, মারবত মার্কিন কৃষি বিভাগের মৃত্তিকা জরিপ শাখার প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত। বিখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ মংকহাউস একটি সহজ ও সংক্ষিপ্ত শ্রেণী বিভাগ অনুসরণ করেছেন। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এতক্ষণ যে আমরা কবির আর জাহিদুল ইসলাম সোহাগের বিস্তারিত আলোচনা করছিলাম, এগুলোর সাথে এটা পুরোটা সম্পর্কিত, কিন্তু এগুলো অনেক কঠিন একটা শ্রেণী বিভাগ। আমি পুরো বই বিশ্লেষণ করে দেখলাম যে অন্তত এটাই সবচেয়ে সহজ। আসলেই 3টা ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে বলয়াকার, অন্তবলয়াকার আর অবলয়াকার। বলয়াকার, জোনাল, ইন্ট্রাজোনাল আর অ্যাজোনাল। 3টা বিভাগকে, যে এই 3টা বিভাগ আবার অনেক শ্রেণীতে বিভক্ত। আমি আপাতত 3টা এই স্লাইডে রেখেছি, বলয়াকার, অন্তবলয়াকার আর অবলয়াকার। তোমরা এটা বইয়ে অনেক সুন্দর করে দেখতে পারো। আমি আপাতত এটা স্লাইডে দিতে এত লেখা সম্ভব না, তাই আমি শর্টকাট দিয়েছি। মানে এখন কোনটা কি এটা আমি একটু সংজ্ঞা করে বলছি। উৎস পদার্থের ব্যাপক কোনো প্রভাব নেই এবং নিষ্কাশনের ব্যবস্থা ভালো এমন অঞ্চলে দীর্ঘকালের জলবায়ু ও উদ্ভিদের প্রভাবে সৃষ্ট মৃত্তিকাকে বলয়াকার মৃত্তিকা বলে। অর্থাৎ এই জিনিসটা কেমন, আমরা এই একটু আগে বলছিল যে তুন্দ্রা অঞ্চল সম্পর্কে বলছিল আমাদের কি যেন নাম, কবির বলছিল যে এই অঞ্চলগুলা আসলে ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকে বলে এখানে লোয়েস্ট মৃত্তিকা অঞ্চল গঠিত হয়। আর এখানকার ইয়েগুলো মানে দিগন্ত বৃত্তে জৈব পদার্থের একটা স্তর থাকে, এই জন্য এখানে উদ্ভিজ্জ ভালো হয়। মানে তুন্দ্রা মৃত্তিকায় যেসব বৈশিষ্ট্য থাকে, যেমন মস, তারপরে লাইকেন, এই জিনিসগুলো হয়ে থাকে। কিন্তু এর নিম্ন স্তরে নীলাভ ধূসর কর্দম স্তর রয়েছে, এই স্তরটা আবার শীতকালে জমে যায়। যাই হোক, এটা আমি একটু পরে বলবো না। এই মৃত্তিকা অক্ষাংশ ভিত্তিক বিভিন্ন বলয়ে পরিদৃষ্ট হয়, অর্থাৎ অক্ষাংশ ভিত্তিতে এগুলো হয়ে থাকে। এরপর আসি বিষয়, বিশেষ ভূপ্রাকৃতিক অবস্থা কিংবা উৎস পদার্থের বিশেষ প্রভাব রয়েছে এমন অঞ্চলে সৃষ্ট মৃত্তিকাকে অন্তবলয়াকার মৃত্তিকা বলে। এটা হচ্ছে বিশেষ প্রাকৃতিক অবস্থা, যেমন আমরা ওই যে আবহবিকারের যে একটা জিনিস আমাদের বলেছিল জাহিদুল ইসলাম সোহাগ, ঠিক এরকম আবহবিকার, এরপরে স্থানীয় কয়েকটা বৈশিষ্ট্য থাকে, যে বন্ধুরতা, ভূমির বন্ধুরতা, এরপর উর্বরতা, এই জিনিস কয়েকটা যা যা আছে, এইসব প্রভাব আছে যেসব মৃত্তিকায়, সেগুলো হচ্ছে অন্তবলয়াকার। চুনাপাথর ও চকভূমিতে নিষ্কাশন নয় এমন জলাবদ্ধ অঞ্চলে কিংবা উপকূলীয় লোনা জলভূমিতে অন্তবলয়াকার মৃত্তিকা সৃষ্টি হয়। আর অবলয়াকার হচ্ছে অ্যাজোনাল, এটা কোনো সুস্পষ্ট পরিলেখ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। পরিলেখটা আসলে কি, আমি এটা দেখছিলাম, আমার মনে নাই, একটু তোমরা যদি গুগলে দেখতাম আর অন করে যে পরিলেখটা কাকে বলে। আমি ইংলিশটা মনে নাই, এটা বাংলা আমি ডিরেক্ট দেখেছি, ইংলিশটা আমি পাশে রাখিনি। আচ্ছা, তির্যক নতিমাত্রা, এটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট অথবা সময় স্বল্পতার জন্য অবলয়াকার মৃত্তিকা অপরিণত রয়েছে বলে মনে করা হয়। অর্থাৎ অ্যাজোনাল যেটা, এটা হচ্ছে আসলে, এটা আসলে মৃত্তিকাই না, এটা মৃত্তিকার ভিতরে পড়ে না, এটা একটা অপরিণত মৃত্তিকা, যেটা আসলে মানে ঠিক মতো পরিলেখ বৈশিষ্ট্য নাই অথবা সময় স্বল্পতার জন্য এটা অপরিণত রয়েছে। এখন বলয়াকার মৃত্তিকাটা কি? অক্ষাংশ অনুযায়ী বলয়াকার মৃত্তিকাকে উচ্চ উচ্চ মধ্য, আর মধ্যর জায়গায় মধা লিখেছি, এটা মধ্য হবে, জফলাটা আমি ঠিক করি নাই, টাইপিং মিস্টেক, ও নিম্ন অক্ষাংশীয় জলবায়ু নিয়ন্ত্রিত 3টি প্রধান শ্রেণী এবং প্রত্যেক শ্রেণীকে একাধিক উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 3টি প্রধান শ্রেণী কি কি?
উচ্চ অক্ষাংশীয় মৃত্তিকা, মধ্য অক্ষাংশীয় মৃত্তিকা, আর একটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় ঋতুভিত্তিক। এটা আমি একটু ভুল লিখছি, এটা হবে নিম্ন, না না মধ্য, নিম্ন অক্ষাংশীয় মৃত্তিকা হবে। আমি এটা একটু ভুল করে লিখছি, তোমরা একটু আমি পরবর্তী স্লাইডে আমি তোমাদের ঠিক করে দেবো, আমার এখানে এটা ভুল লিখে ফেলছি। আচ্ছা, আমি এখন উচ্চ অক্ষাংশীয় মৃত্তিকায় আসি। ঠিক যেখানে আমাদের হিমমণ্ডলীয় মৃত্তিকায় শেষ করলো আমাদের কবির, ঠিক ওইটা থেকেই শুরু হয়েছে উচ্চ অক্ষাংশীয় মৃত্তিকা, যেমন টুন্ড্রা মৃত্তিকা আর খয়েরি মেরু মৃত্তিকা। মেরু দেখে বুঝতে পারি যেটা হচ্ছে উচ্চ অক্ষাংশে অবস্থিত। উচ্চ বা একবারে মানে 66.5 ডিগ্রি উপরে, আবার 66.5 ডিগ্রি নিচে। নিচে উত্তর বলতে যাবে না, মানে উত্তর এবং দক্ষিণে যেসব মৃত্তিকা গুলো রয়েছে এটা হচ্ছে উচ্চ অক্ষাংশীয় মৃত্তিকা। এর মধ্যে তুন্দ্রা মৃত্তিকা রয়েছে আর খয়েরি মেরু মৃত্তিকা রয়েছে। আর মধ্য অক্ষাংশীয় মৃত্তিকা, এখানে আছে হচ্ছে তুন্দ্রার ও সরি, এটা হচ্ছে তুন্দ্রারই একটু পরে, মানে মধ্য অক্ষাংশে যেগুলো রয়েছে এটা আবার বিভিন্ন উপশ্রেণীতে ভাগ আছে। যেমন এই যে বৃষ্টিবহুল পর্জল যেটা বলা হয়েছে, এটা আবার ওই মধ্য অক্ষাংশে রয়েছে। ওরা এটা হয়তো বা বলেছিল, আমি আরেকবার বলি যে এগুলো কই কই আছে। উত্তর গোলার্ধের বিস্তীর্ণ মোচাকৃতি বনাঞ্চলে পর্জল মৃত্তিকা পরিদৃষ্ট হয়। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলীয় এলাকা, উত্তর পূর্বে নিউ ইংল্যান্ড অঞ্চল, এসব হচ্ছে পর্জল মৃত্তিকা, মানে বৃষ্টিবহুল পর্জলে অবস্থিত। এছাড়াও ধূসর খয়েরি পর্জল আছে, এটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিম ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, এগুলা ধূসর খয়েরি পর্জল অবস্থিত। এখানে খনিজ ক্ষয়ের মাত্রা তেমন না। বিভিন্ন পর্ণমোচী বৃক্ষ শিকড়ের মাধ্যমে মৃত্তিকার উপর স্তরকে ক্ষারীয় উপাদানে সমৃদ্ধ করে। চুন ও সার প্রয়োগ করলে এই মৃত্তিকা বিশেষ উর্বরতা লাভ করে। ভালো তৃণ ও মিশ্র কৃষির বিশেষ উপযোগিতা এই মৃত্তিকা রয়েছে। আমি এখানে এই যে এগুলো বিভিন্ন, এটার মধ্যে কি কি আছে, মানে মধ্য অক্ষাংশীয় মৃত্তিকায় কি কি আছে আমি উপশ্রেণীগুলো বলতেছি, এখানে লিখি না, এখানে অনেকগুলো আছে। কয়েকটা বই আছে আবার কয়েকটা নাই, এগুলো সব হজবরল আছে, তাই আমি কয়েকটা কয়েকটা তুলে বলছি। আরেকটা আছে হচ্ছে খয়েরি বা খয়েরি বনমৃত্তিকা, এটাও পশ্চিম ইউরোপে অবস্থিত। এটা ধূসর খয়েরি পর্জল মৃত্তিকার চেয়ে গাঢ় রঙের হয় আর এর উর্বরতা তুলনামূলক বেশি হয়। এরপরে আসি মধ্য অক্ষাংশীয় ঋতুভিত্তিক আর্দ্র মৃত্তিকা। এটা হচ্ছে যে শেরনোজেম আর ব্রুনিজেম। শেরনোজেম যেটা বলছিল, ওই যে রাকিব জিজ্ঞাসা করছিল যে শেরনোজেমটা আসলে কি, এটা আমি এখন বলছি। এটা মানে এটা সবুজ সারের ভিত্তি ঘাস ও তৃণ জাতীয় উদ্ভিদ, গ্রীষ্মের স্বল্প বৃষ্টিপাত সবুজ সার সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটা মৃত্তিকা। এখানে খনিজের ক্ষয় হয় না তেমন, মানে যথাযথ ক্ষয় হয় না, আর এটা বিভিন্ন শিলাস্তরের উপর প্রতিষ্ঠিত। উত্তর পশ্চিম চীনে এই লোয়েস মৃত্তিকাটা রয়েছে। আলগা ও মসৃণ শেরনোজেম মৃত্তিকা গম চাষের জন্য বিশেষ উপযোগী। আরেকটা হচ্ছে প্রেরি মৃত্তিকা। মহাদেশের মধ্যভাগে, বিশেষ করে পূর্ব ইউরোপে ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিনসোটা থেকে ওকলাহোমা পর্যন্ত ব্রুনিজেম বা প্রেরি মৃত্তিকা দেখা যায়। এতে 60 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় গ্রীষ্মে। শেরনোজেম মৃত্তিকার তুলনায় এই মৃত্তিকার ক্যালসিয়াম উপাদান অনেকটা কম। এই মৃত্তিকার বৈশিষ্ট্য খয়েরি, গাঢ় খয়েরি আর উঁচু ঘাসের কারণে মৃত্তিকা হিউমাস বা সবুজ সার সমৃদ্ধ। আমি আর এটার বিশেষ বর্ণনা গেলাম না। এটা মানে কি চাষ হয়, এটা ভুট্টা চাষ হয়, এর আগেটা হতো গম চাষ। শেরনোজেমে হয়তো গম চাষ, আর এই পেরি মৃত্তিকায় হয় হচ্ছে ভুট্টা চাষ। মধ্য অক্ষাংশীয় স্বল্প শুষ্ক মৃত্তিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা ও এশিয়ার মধ্য অক্ষাংশীয় স্টেপ অঞ্চলের অপেক্ষাকৃত শুষ্ক এলাকার মৃত্তিকার রং বাদামি এবং বর্ণগত কারণে এই মৃত্তিকাকে বাদামি মৃত্তিকাও বলা হয়। এই অঞ্চলে বৃষ্টিপাত 20 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার মাত্র। শক্ত ঘাসের আস্তরণে সৃষ্ট মৃত্তিকা হিউমাস আছে, তবে শেরনোজেম মৃত্তিকার তুলনায় কম এবং সেজন্য মৃত্তিকার রং বাদামি। মধ্য অক্ষাংশীয় শুষ্ক সেরোজেম মৃত্তিকা। মধ্য অক্ষাংশের স্বল্প শীতল
স্বল্প শীতল মরুময় অঞ্চলের মৃত্তিকাকে সেরোজেম বা ধূসর মৃত্তিকা বলা হয়। এতে সবুজ সার থাকে না, তবে অল্প বৃষ্টিপাতের জন্য মৃত্তিকার খনিজ ক্ষয়ও বিশেষ হয় না। এতে তুলা চাষ হয়ে থাকে। কাজাখস্তান, তারপরে রুশ ফেডারেশনের দক্ষিণাঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও মরু অঞ্চলে এই মৃত্তিকা পরিদৃষ্ট হয়। নিম্ন অক্ষাংশীয় বৃষ্টিবহুল লেটেলস। এখন আমরা নিম্ন অক্ষাংশে আছি, এই যে যেখানে লেখা আছে মধ্য অক্ষাংশীয় মৃত্তিকার পরে যে নিম্ন মধ্য অক্ষাংশীয় ঋতুভিত্তিক আর্দ্রমৃত্তিকা যেটা লেখা আছে এটা আসলে হবে নিম্ন নিম্ন অক্ষাংশীয় মৃত্তিকা। এটা আমি লিখতে পারিনি বলে খুবই দুঃখিত, আমি এখানে ভুল করছি। আমি এটা পরে ঠিক করে দিব না, আপাতত আমি এটার বর্ণনা দিচ্ছি। এর মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন বৃষ্টিবহুল ল্যাটোসলস। বাবা, বানানটা আমার এখনো আয়ত্ত হয় না, আমি মাত্র এটা 2 বার পড়ছি। আচ্ছা, নিরক্ষরেখার উভয় পাশে পৃথিবীর এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে ইট বা লাল রঙের ল্যাটেরাইট বা ল্যাটোসলস। ল্যাটেরাইট নিয়ে বলেছিল ওরা। আমি এখন নিরক্ষরেখার উভয় পাশে যে ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে এটা হচ্ছে সেই অঞ্চলে পড়ে গেছে যেটা পূর্ব মাদাগাস্কার ও ইন্দোনেশিয়ায় দেখা যায়। এতে সবুজ সারের সঞ্চয়ন তেমন ঘটে না। সিলিকেট উপাদান ও ক্ষারীয় উপাদানের বিশেষ অভাব রয়েছে। এটা ওরা যেহেতু বলেছে, আমি আর এটা নতুন করে বলবো না। নিম্ন অক্ষাংশীয় আর্দ্র কৃষ্ণ মৃত্তিকা, ট্রপিক্যাল ব্ল্যাক আর্থ বলা হয় একে। এটা হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কোনো কোনো অংশে গাঢ় কৃষ্ণবর্ণের মৃত্তিকা দেখা যায়। উৎস পদার্থ ব্যাসল্ট শিলার কৃষ্ণ বর্ণের জন্য মৃত্তিকার রং এরূপ হয়ে থাকে। ব্যাসল্ট শিলাস্তরে উদ্ভূত এই মৃত্তিকাকে ব্যাসিসল্টস বলা হয়। এতে অধিক মাত্রায় টিটেনিয়াম থাকে, আর কার্পাস তুলো উৎপাদনের জন্য এটা অনেক উপযোগী। আর এখন আসি আছে নিম্ন অক্ষাংশীয় শুষ্ক মরুমৃত্তিকা। উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া, দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিমাংশ, মধ্য অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার মরুভূমিতে লাল ও খয়েরি রঙের মরু মৃত্তিকা পরিদৃষ্ট হয়। লবণযুক্ত বেলে প্রকৃতির মরু মৃত্তিকায় জৈব উপাদান প্রায় অনুপস্থিত। সামান্য লৌহ যোগের কারণে মৃত্তিকায় রং লালচে হয়ে থাকে। এই মৃত্তিকা কৃষিকর্মের জন্য বিশেষ উপযোগী নয়। কতিপয় অবস্থানে যেমন প্রস্রবণ ও নদী অববাহিকায় কিছু কৃষি কর্ম সম্ভব। খেজুর অন্যতম ফসলি বৃক্ষ। এটা যেহেতু মরুমৃত্তিকা, সেহেতু এখানে খেজুর অন্যতম ফসলি বৃক্ষ হবেই। এটা নিয়েও হয়তো বা কবির বলেছিল। এখন আসি আমরা অন্তবলয়াকার মৃত্তিকা, ইন্ট্রাজোনাল সয়েল বা হ্যালোমরফিক সয়েল। বলয়াকার মাটির মধ্যে ভিন্ন বৈশিষ্ট্যের আরো এক প্রকার মাটি দেখা যায়, যার গঠনে জলবায়ু ও উদ্ভিদ অপেক্ষা অন্যান্য স্থানীয় কারণ প্রভাব বিস্তার করে থাকে। এতক্ষণ আমরা অঞ্চল ভিত্তিক বলেছিলাম যে এই জলবায়ুতে এরকম ট্রপিক্যাল কাহিনী বললাম এতক্ষণ, কিন্তু এখানে সেটা না। এখানে হচ্ছে মাটির গুণাগুণই অন্যরকম। হ্যাঁ, মাটির গুণাগুণ অন্যরকম থাকে বলে এটা হচ্ছে অন্তবলয়াকার মৃত্তিকা। এটা ভিন্ন নতুন মাটি গঠন করে, কিন্তু পরিণত মাটি নয়। তাকে অন্তঃমণ্ডলীয় মাটি বলে। অন্তবলয়াকার বা অন্তঃমণ্ডলীয় মাটিকে 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে লবণ শ্রেণী, অতি আর্দ্র শ্রেণী, আর একটা চুন শ্রেণী। এখন লবণ শ্রেণীতে আবার 2 রকম, একটা হচ্ছে সোলনচক আর একটা হচ্ছে সলোনেটস। এই দুইটা লবণ শ্রেণীর অংশে, মানে লবণ শ্রেণীর 2টি উপশ্রেণী। এটা উষ্ণ মরুভূমি অঞ্চল কিংবা স্বল্প শীতল মহাদেশের অভ্যন্তর ভাগের মরুময় এলাকায় বাষ্পীভবনের আধিক্যের জন্য মৃত্তিকায় লবণের ভাগ বৃদ্ধি পায়। কৈশিকতা প্রক্রিয়ায় লবণযুক্ত দ্রবণ মৃত্তিকার উপরিভাগে জমা হয় এবং ধূসর বর্ণ ধারণ করে। নিম্ন স্তরে দানাদার লবণের দিগন্ত বৃত্ত সৃষ্টি হয়। এইরূপ মৃত্তিকাকে সোলনচক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে এ ধরনের লবণ সমভূমি রয়েছে। সলোনেটস, এটা লবণের, তবে বৃষ্টিপাতের কারণে কোনো কোনো লবণযুক্ত মৃত্তিকার উপরিস্তর ক্ষয় পায় এবং লবণ স্তর দিগন্ত সৃষ্টি সঞ্চিত হয়। তোমরা এটা বই দেখলে পাবা, আমি তোমাকে বইয়েরও লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। এরূপ মৃত্তিকাকে সলোনেট। এটা ক্ষারীয় মৃত্তিকাও বলা হয়। লবণের চেয়ে কার্বনেটের ইয়াটা বেশি থাকে, সোডিয়াম কার্বনেটের
মাত্রা বেশি থাকে, আর খালি থাকে বলে এটাকে ক্ষারীয় মৃত্তিকাও বলা হয়। আরেকটা, এখন আসি আমরা অতি আর্দ্র শ্রেণী। এটা কয়েকটা ভাগে অবস্থিত, যেমন বিলাঞ্চলীয় মৃত্তিকা, একে মিডো বলা হয়। এটা কি আছে, নদী সৃষ্ট প্লাবন সমভূমির নিম্ন অঞ্চলে পলি ও কর্দমযুক্ত মৃত্তিকা পরিদৃষ্ট হয়। নানা প্রকার জলজ উদ্ভিদ জন্মে, ফলে মৃত্তিকার উপর স্তর গাঢ় বর্ণের হয়, কিন্তু জলাবদ্ধতার কারণে নিম্ন স্তরে নীলাভ ধূসর মৃত্তিকা সৃষ্টি হয়। এটা মধ্য অক্ষাংশের আর্দ্র অঞ্চলে চারণভূমি হিসেবে বিশেষ গুরুত্ব পায়। আর এর পরের অংশ আছে, মানে যে অতি আর্দ্র শ্রেণীরই পরের একটা অংশ, এটা কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। 4 ভাগের আমি 1 ভাগ বলছি। সেকেন্ড ভাগ হচ্ছে ফেনপিট। ফেনপিট হচ্ছে ইংল্যান্ডের ফেনল্যান্ড অঞ্চলে চুন জাতীয় উপাদানের মিশ্রণে মৃত্তিকার উপরের স্তরে জৈব পদার্থের এক নরম আস্তরণ সৃষ্টি হয়। এই জাতীয় কালো ও পুরু মৃদু পিট যথাযথভাবে নিষ্কাশন করলে উর্বর কৃষি মৃত্তিকায় পরিণত হয়। আর এটা হচ্ছে বকপিট, 3 নম্বর উপশ্রেণী। জলাভূমিতে সৃষ্ট নরম ও সিক্ত অত্যন্ত অম্লীয় মৃত্তিকা, কৃষির উপযোগী নয়। ইংল্যান্ডের মুরল্যান্ড অঞ্চলে এই জাতীয় মৃত্তিকা দেখা যায়। উত্তর আমেরিকার হিমবাহ সৃষ্ট হ্রদ অঞ্চলে এই মৃত্তিকা রয়েছে। উপরের স্তর 1 মিটার পুরু হতে পারে। জলবায়ু হচ্ছে আর্দ্র ও স্বল্প শীতল। 4 নাম্বার, মানে লাস্ট, অতি আর্দ্র শ্রেণীর লাস্ট উপশ্রেণী হচ্ছে শুষ্ক পিট, ড্রাই পিট মৃত্তিকা। এটা মোটা বেলে মাটির উপরের স্তরে শ্যাওলা জাতীয় উদ্ভিদের হালকা অম্লীয় পিট সৃষ্টি হয়। ইংল্যান্ডের হিথল্যান্ড অঞ্চলে এরূপ মৃত্তিকা চুন শ্রেণী। চুন শ্রেণীতে আছে রেন্টজিনা, এরপরে টেরারোসা আর খয়েরি চুন জাতীয় মৃত্তিকা। হয়তো ওদের স্লাইডে বলা আছে, তাই আমি এগুলো এখন আর বললাম না। তাও একটু না বললেই নয়, 1 লাইন করে বলি। সেটা হচ্ছে চুন সঞ্চয়ের প্রক্রিয়াজাত রেন্টজিনা মৃত্তিকাকে ক্যালকেরিয়াস বা ক্যালসিমরফিক মৃত্তিকা বলা হয়। এই মৃত্তিকার উপরিস্তর গাঢ় ধূসর অথবা কালো রঙের হয়ে থাকে। নিম্ন স্তর নরম হালকা ধূসর অথবা সাদা রঙের হয়ে থাকে। উৎস পদার্থ হচ্ছে চুনাপাথর আর চক ইত্যাদি। এটি পূর্ব ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া ও প্রেরি অঞ্চলে রেন্টজিনা মৃত্তিকা পরিদৃষ্ট হয়। টেরারোসা, এটা হচ্ছে চুনাপাথর অঞ্চলের নিম্নভূমির একটা অংশ। এটা লাল রঙের মৃত্তিকা, একে টেরারোসা বলা হয়। এতে লৌহ যোগ থাকে বলে এটা লাল পর্যায় মৃত্তিকার সাথে এর মিল রয়েছে। আর খয়েরি চুন জাতীয় মৃত্তিকা, এটা যেহেতু খয়েরি বলছে সেহেতু এটা অবশ্যই কালারটা খয়েরি হবে। আর এটা জুরাসিক চুনা পাথরের স্তরে খয়েরি রঙের মৃত্তিকার উদ্ভব ঘটে। ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। আমি 2টা এই অন্ত বলয়াকার মৃত্তিকা বললাম, একটু আগে বললাম হচ্ছে জোনাল সয়েল, আর এখন বললাম ইন্ট্রাজোনাল সয়েল, এখন বলবো অবলয়াকার মৃত্তিকা। এগুলো খুবই ছোট, আমি তাড়াতাড়ি বলে শেষ করছি। অবলয়াকার হচ্ছে, অবলয়াকার মানে এটা আসলে কোনো বলয়ই পড়ে না, এটা আসলে যথার্থ মৃত্তিকা নয়, এগুলো মৃত্তিকার একটি অপরিণত অবস্থা। গঠন প্রক্রিয়া সংঘটক ভেদে এই মৃত্তিকাকে 6টি ভাগে ভাগ করা হয়। কি কি? পার্বত্য মৃত্তিকা, মাউন্টেন সয়েল, এটা হচ্ছে পার্বত্য কঠিন শিলা হিমদৃষ্ট হয়ে, মানে ফোরসেকশন হয়ে ঢাল বেয়ে সঞ্চিত হয় ও স্ক্রি সয়েল গঠন করে। এরূপ ক্ষয় সাধনে শিলাখণ্ডের রাসায়নিক পরিবর্তন বিশেষ ঘটে না। শক্ত ঘাস, শ্যাওলা প্রভৃতি উদ্ভিদের দ্বারা মৃত্তিকায় কিছুটা স্থিতাবস্থা সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের কারণে খনিজ ক্ষয়ও হতে পারে এবং উপত্যকার তলদেশে ক্ষার সমৃদ্ধ বিশ্রাবিত মৃত্তিকা গঠন করে। এখন আসি 2 নাম্বার, পলিমৃত্তিকা। সামুদ্রিক মৃত্তিকা, পলিমৃত্তিকা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। এটা নদ নদী বাহিত পলি, যথার্থ মৃত্তিকা নয়, তবে মৃত্তিকা গঠনের অন্যতম মাধ্যম এবং প্লাবন সমভূমিতে পলি সঞ্চয়ন ঘটার ফলে কৃষিকর্মের জন্য এটা সরাসরি ব্যবহার রয়েছে। বালি কাদার এক মিশ্র উপাদান রূপে পলিমাটির বিশেষ উর্বরতা রয়েছে। পৃথিবীর সকল অংশের নদ নদী অববাহিকার পলির এই মৃত্তিকা পরিদৃষ্ট হয়।
এখন আসি সামুদ্রিক মৃত্তিকা। এই একই কাহিনী, এটা সমুদ্রের ক্ষেত্রে হয়। তো এই যে সমুদ্র উপকূলের যে নিম্নভূমি, সেখানে যে সমুদ্রজাত কর্দম সঞ্চিত হয়, সেটাই সামুদ্রিক মৃত্তিকা সৃষ্টি করে। সেটায় লবণের মাত্রা অত্যন্ত বেশি থাকে, যেহেতু এটা সামুদ্রিক মৃত্তিকা। এতে জিপসাম প্রয়োগ করে মৃত্তিকা থেকে লবণ অপসারণ ত্বরান্বিত করা যায়। হিমবাহজাত মৃত্তিকা, এটা হচ্ছে হিমবাহ বিরাট শিলাখণ্ড সহ মিহি শিলাখণ্ড বহন করে এবং এগুলার সঞ্চয়নের ফলে মৃত্তিকা সৃষ্টি হয়। ইউরোপের প্রায় 36% এরিয়া, উত্তর আমেরিকা 23% এবং সমগ্র পৃথিবীর প্রায় 8% এলাকার হিমবাহজাত উপাদান রয়েছে। এটা হচ্ছে গ্লাসিয়াল ড্রিফট। গ্লাসিয়াল থেকে মানে যেহেতু আমি বলতে পারি হিমবাহ থেকে যে মৃত্তিকাটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হিমবাহজাত মৃত্তিকা। আর একটা হচ্ছে লাস্টের আগেরটা, এটা হচ্ছে বায়ুবাহিত মৃত্তিকা। একে ওয়াইন্ড ব্লাউন সয়েলও বলা হয়। বায়ুবাহিত মৃত্তিকা রূপে উত্তর পশ্চিম চীনের লোয়েস মৃত্তিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এরূপ মৃত্তিকা জার্মানিতেও রয়েছে, বেলজিয়াম ও উত্তর পূর্বের ফ্রান্সের লিমন মৃত্তিকাও এর শ্রেণীভুক্ত। বায়ুবাহিত মৃত্তিকা মসৃণ, গভীর ও নিষ্কাশন বৈশিষ্ট্য ভালো হয়ে থাকে এবং কৃষিকর্মের জন্য বিশেষ উপযোগী। উদ্গীরণজাত মৃত্তিকা, ভলকানিক সয়েল। যেই উদ্গীরণজাত বললাম ভলকানিক, মানে বুঝাই যাচ্ছে যে এটা একটা আগ্নেয়গিরির সাথে কি সম্পর্ক রয়েছে। এতে ভস্ম মানে অ্যাশ যেটা আছে, তারপর লাভা, এইসব মানে আগ্নেয়গিরির যেসব উপাদানগুলো রয়েছে এইসব ক্ষয় হয়ে অত্যন্ত উর্বর মৃত্তিকা সৃষ্টি করে। ইতালির ভেসুভিয়াস ও ইটনা আগ্নেয়গিরির বন্ধুর অঞ্চলের উর্বর মৃত্তিকায় প্রচুর ফল, বিশেষ করে আঙ্গুর বাগান রয়েছে। এই হচ্ছে অবলায়কার মৃত্তিকার একটি ব্রিফ।